আসেন একটু পেশাল পারি আর কি। আপনাদের তারাবি নামাজ পড়া শেষ হয়েছে তো না? ইফতারি খাওয়া শেষ হয়েছে, তারাবি নামাজও শেষ হয়েছে, একটু খাওয়া দাওয়াও শেষ হয়েছে, তাই না? আসেন একটু পেশাল টেশাল পারি। এইবার বাংলাদেশে বিরাট সুখবর। বাংলাদেশের ইফতারি আর সেহরি খাওয়ার সময় কারেন্ট যায় না, তারাবির সময় কারেন্ট যায় না, তাই না? কি সুপার, দারুণ খবর না এটা? ওই চাউলটা কেবল 100 টাকা কেজি আর কি। আলু পটলের দাম কমে গেছে, খাওন আর খাওন, আর খালে খালি তারাবি নামাজ পড়া। বুঝতে পারছেন? খাবেন আর তারাবি নামাজ পড়বেন, কারণ কারেন্ট যায় না। তাই না? খালি খাবেন আর তারাবি নামাজ পড়বেন। এখন আবার তারাবি নামাজ নেবার কায়ল আছে। কায়ল বুঝেন? কায়ল মানে হবে তারাবি নামাজ নেবার কায়ল আছে যে 20 রাকাত না 8 রাকাত, যাই ওই কায়ল আপনাদের কাছেই থাক। এক মৌলবী বলে 8 রাকাতের উপরে তারাবি পড়া যাবে না, বেদাত শরিক। আরেক দল বলে ওরা হলো গুমরাহ, ওরা কাফের, ওরা হচ্ছে ইসলাম থেকে খারিজ ফিরকা। 20 রাকাতে কম যারা পড়ে, তাই ওটা যারা 8 রাকাত পরে 20 রাকাত পরে তার রাত তাদের কাই যায়। একদিকে তো সবে বরাত না খাই, আমি এগুলো কইলে ঝগড়া করে গাই শালা নাস্তিক, শালা ইসলাম বিদ্বেষী। ভাই 20 রাকাত তারাবি নামাজ নিয়ে আর 8 রাকাত তারাবি নিয়ে কারা ঝগড়া করে? আমি করি? আসাদ নূর করে? 20 রাকাত তারাবি আর 8 রাকাত নিয়ে মারামারি কে করে? আসিম মহিউদ্দিন করে? না তসলিমা নাসরিন মারামারি করে? না মুফতি মাসুদ মারামারি করে? না আমি করি? মারামারি কারা করে? কারাকারি করে? শবে বরাতে রোজা না বলে কাফের, মুরতাদ, খারাপ, জঘন্য, এটা একদল বলে। আরেক দল বলে শবে বরাতের নামাজে মসজিদে গিয়ে নামাজ পড়ার সাথে বেশালয়ে থাকা বলে। বেশালয়ে বুঝছেন? নড়ি বেড়া খানগি বেড়া। আমরা কিন্তু কই না এটা। তসলিমা নাসরিনও বলে নাই, শেখ ফরিদও বলে নাই, আসাদ নূরও বলে নাই, মুফতি মাসুদও বলে নাই, আসিম মহিউদ্দিনও বলে নাই, আমরা কেউই বলি নাই, আল্লামা জাস্টিসও বলে নাই। বলছে আমরা এগুলো বলি, কারা বলে? মৌলবীরা। আমরা এগুলো বললেই ঘ্যাত করে ঢাকা আমরা ইসলাম বিদ্বেষী, আমরা ইসলামোফোবিয়া। জাতিসংঘের মহাসচিব সাপ আইসে বলছে ইসলামোফোবিয়া বেড়ে গেছে, মুসলমান যে মারামারি করে সিয়াসন নিয়ে, এটাও কি ইসলামোফোবিয়া? মাননীয় মহাসচিব সাহেব, আপনার এই সাথে একটু ঘুর দিয়ে গেলেন। এই বাংলাদেশের বাঙ্গ মুসলমানেরা তো একজনের গোয়ার মধ্যে আরেকজন আঙ্গুল দিয়ে তো খোঁচাই শুরু করে তেরা বেড়া বানায় ফেলাবো পুরো দেশটারে। আপনার যে কি গুড় দিয়ে গেছেন ওটা তো আমরা বুঝছি, কিন্তু জানি কাজ হবে না। যেমন যে ফ্রান্সে এক এক রিফিউজি বসে থেকে বাংলাদেশের গুজ্জদার দিয়ে বাস দিয়ে কোন বাড়ি করতেছে, টেরও পাইতেছে না কেউ। তেমনি আপনি আর একটু গুড় দিয়ে গেলেন, মার্শাল্লাহ, আমরা বুঝলেও কাজ হবে না। কারণ হলো আমরা কীভাবে বুঝাবো? ওই যে আই ডোন্ট নোর গল্পের মতো। আমরা বললাম আই ডোন্ট নো মানে আমি জানি না, আপনি বললেন ফরিদ ইংরেজি জানে না। এইভাবে আপনি আপনার সুতিয়া পাবলিকের বুঝাই দিয়েছেন। সুতরাং এরা যতক্ষণ গুজ্জদার দিয়ে বাস যায় কোন সিওয়ে না বাড়াবো ততক্ষণ বুঝবে না, বা তারপরও নাও বুঝতে পারে। কারণ মূর্খ যখন মরে সে জানে না কি কারণে মরে। জ্ঞানীর সাথে মূর্খের পার্থক্য হইল সে যখন মরে তার আগে বুঝে কেন সে মারা গেল। মূর্খটা বুঝতে পারে না, জ্ঞানী লোকটা বুঝতে পারে। এটাই হচ্ছে পার্থক্য। জ্ঞানীও মরবে, মূর্খও মরবে, কিন্তু মূর্খটা জানলো না কেন মারা গেল, জ্ঞানী ব্যক্তিটি জানে। পার্থক্য এই জায়গায়। যাই হোক, অন্য বিষয়, মূল পেশালে আসি। পেশালটা কি জানেন ভাই? আমার এই হাসি দেখে কিন্তু একজন সিনেমার ভিলেনের প্রস্তাব দিছে। হায় 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 ভাই, আমি হিরো আবার ছিলাম, আপনারা ভিলেন বানাই দিলেন। যাক, তো প্রস্তাব দিয়েছেন, ধন্যবাদ। আমি নিজেও একদিন ছবি প্রযোজনা করবো, তো আমি অভিনয় করবো না, কারণ তাহলে মানুষ মনে করবে যে আমার টাকা আছে, আমি প্রযোজক, তাই সিনেমা করছি। তবে যে ভাই প্রস্তাব দিছে, যদি সম্ভব হয় আপনার ছবিতে আমি ভিলেনের অভিনয় করব। ধন্যবাদ। যিনি আমাকে হোয়াটসঅ্যাপে কল করে জানিয়েছেন তাকে জানাইলাম আর কি। হাসলাম কেন জানেন? আমারে আমার বিবি সাপ, তারপর দিল্লুবা খালা, এরা বলে নামাজ পড়ি না কেন, রোজা করি না কেন। বুঝতে পারছেন? ছাই দিয়ে ধরছে এবার ভাই রোজা রাখতেও। তা আমি এতদিন অজুহাত পাই নাই, মানে জম্পেশ অজুহাত পাই নাই। গোসি মাছ বুঝেন? গোসি মাছ মানে ইল মাছ, মানে গোসই মাছ। গোসি মাছের মতাকে যেমন দিল্লুবা খালা একবার ধরতো, আরেকবার দিল্লুবা খালার সই আমি কেদর ভিতরে, মানে বেদর, মানে কেদর বুঝেন, কাদামাড়ি, আমি তো পিছলে দিতাম গা, মানে কোনো না কোনোভাবে। কিন্তু জবাব ছিল না আমার, কিন্তু এবার একটা জবাব হয়েছে। আমারে দিল্লেবা খালা আর দিল্লেবা খালার সই চাপ দিছে আজকে সেহরি খাওয়ার জন্য, রোজা রাখার জন্য, টুপি মাথায় দেওয়ার জন্য। আমি সুন্দর জবাব পেয়ে গেছি। আমি মাশাল্লাহ, শুভরাত্রি ফরিদ ভাই তরফদার, ধন্যবাদ।
মকবুল হোসেন তরফদার, মকবুল হোসেন তরফদার ইজ ওয়াচিং মি। রকিবুর রাহাত ধন্যবাদ। আর কে আবু হানিফ খাবেন আর তারাবি পরিদর্শন করবেন। হ্যাঁ, বাংলাদেশে তাই শুরু হয়েছে ভাই। কে স্যার ভাই, শুভকামনা রইল। মিজানুর রহমান ধন্যবাদ। নাসির আরিফ রনি, সাইফুর রহমান, রহমান কি সারজিতা আনোয়ার ইজ ওয়াচিং মি। সাদিন মির, আচ্ছা ধন্যবাদ সকলকে যারা দেখতেছেন। যা বলছিলাম, মোহাম্মদ জুয়েল, নাসির আরিফ রনি ইজ ওয়াচিং মি। কি আলিমুল রেজওয়ান আনিক, ফরিদ ভাই লাইভ শুরু হয়ে গেলে চলে এলাম। ধন্যবাদ আপনাদের জন্যই তো আসছি, আপনারা আসবেন সেই জন্য তো আমি আসছি। কেমন আছেন ভাই? আর চিঙ্কু বান্ধব খুব খবর খুব ভালো। তো সামনে এদের শনি আছে কপালে। আঙ্কেলের ভিডিও লাইভ না থাকলে দিন খারাপ, তাই নাকি? থ্যাংক ইউ শ্রীজিতা আনোয়ার, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ও আমার আপা, আমার বোন ফাতেমা আক্তার সুই আপা আমার চলে এসেছে। থ্যাংক ইউ আপা, ভালো লাগলো। যা বলছিলাম, এখন দিলরুবা খালা, মোহাম্মদ জাকির, এমডি জাকির হোসেন ইজ ওয়াচিং মি। কি সন্ধানী মিদ্দে, ধন্যবাদ। পলাশ আহমেদ ধন্যবাদ। জয়গুরু। যা বলছিলাম, এখন একটা উসিলা পাই গেছি। আমি বলছি, যেই দিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হমু, সেই দিন আমি একটা চোক্কা টুপি লাগামু আর নামাজ পড়মু, রোজা করমু, আর সবাই বলবো রোজা করো এবং নামাজের কথা বলবো। ঠিক আছে না ভাই? ঠিক আছে কিনা? একেবারে বলে দিছি, আমি ইনুস সাহেবের তরিক নিছি। আমি ভাই আপনারা যাই বলেন, আমি আজকে থেকে আমাদের মহামান্য মহান উপদেষ্টার তরিক নিলাম। আমি তার মুরিদ হয়ে গেলাম। তিনি এখন আমার আইডল। আমি বিবি সাহেবকে বলে দিয়েছি, এবং বিবি সাহেবকে তো বলেছি, এবং দিলরুবা খালাকেও বলে দিয়েছি যে আপা, দিলরুবা খালাকে বলেছি আপা, আমি কিন্তু প্রধান উপদেষ্টা না হওয়ার আগে আর আমি নামাজ পড়তেছি না, রোজাও রাখতেছি না। যেই দিন হবো সেই দিন হবো। এই খবর দিলরুবা খালা আপারে যখন, দিলরুবা খালার যখন বলছে আপা এই ঘটনা, দিলরুবা খালা তখন আমার বিবি সাহেবের ফোন করছে। বিবি সাহেব আমার ছাই দিয়ে ধরছে। আমিও জবাব একটাই, এখন আমার যেই ধরবা ভাই, রোজা করো, নামাজ পড়ো, আমার বক্তব্য ভাই ক্লিয়ার। ওই যে কালকে কোন সুধীর ভাইজান বলছে যে যদি তারে উপদেষ্টা না হয় তবে সে ঈদের নামাজ পড়বে না। দেশে কত বড় পাগল আছে এই দেশে, মানে একটু অদ্ভুত দেশে বাস করতেছি ভাই। কোন দেশে আমি বাস করি ভাই, খুব মজা লাগে। অদ্ভুত রকম ঘটনা যে তারে উপদেষ্টা না বানাইলে সে ঈদের নামাজ পড়বে না। পরে আমি একটু লিখছি, তাহলে আমি জীবনে জুম্মা নামাজই পড়বো না আমার উপদেষ্টা না বানাইলে। তো এখন আমি উসিলা ভাই পাই গেছি। আমি যেদিন বাংলাদেশের মহা উপদেষ্টা হবো, সেই দিন আমি রোজা রাখবো, নামাজ পড়বো, কোনো সমস্যা নেই, কথা দিলাম আপনাদের পাক্কা। একটু যদি চোক্কা টুপি পরতে পারি, আর টুপি বইরা পাবলিকের টুপি লাগানো যায়, আর প্রধান উপদেষ্টা পদ পাওয়া যায়, তো নামাজ পড়বো না কোন শালা? হ্যাঁ, চিন্তা করে দেখেন। রোজা রাখবো না কোন শালা? যদিও ঘরে যাই একটু খাবো, ঠিক আছে। যার সকালের ওষুধ বিকেলে খাইতে মনে থাকে না, সেই বুঝি রাখবো রোজা। এই 84 বছর বয়সে আমাদের শিখায়, এই অপদেশটা আমাদের শিখায়। তার চেয়ে মজার বিষয় রে ভাই, ওই যে মহাসচিব, জাতিসংঘের মহাসচিব সাহেব আসছিলেন, কি নাম মনে থাকে না ভাই, কারণ এখন তার আমার পরীক্ষা দেওয়া লাগবে না, যেটা নাম মনে রাখা লাগবে। যাই হোক, মহাসচিব সাহেব এসে রোজা রাখলেন। তো ইসলামে কোন জায়গায় আছে কাফেরের রোজা? কারণ বাংলাদেশের যে তিনি এসে রোজা রাখলেন, কি সুন্দর গুড় দিয়ে গেলেন, দেখছেন? বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে ইফতার আমি আগেই জানি। যখনই বলছে রোজা রাখবে, যখনই বলছে ইফতার করবে, আমি তখনই বুঝছি আর বড় একটা ঝামেলা বাজাই গেল। যাওয়ার সময় কি সুন্দর বলে গেছে, দেখছেন? ইসলামোফোবিয়া আক্রান্ত। বুঝতে পারছেন তো কি কামনা করছে? কয়দিন পরে বুঝবেন, 5 বছরের মধ্যে বুঝবেন। এই যে জাতিসংঘ মহাসচিব এই কথা বলে গেল, 5 বছরের মধ্যে এটা খোঁজ পাই যাবেন। এটা কেন তারা বলছে না, মূর্খদের। আমার দাদা জসিম তরফদার, মানে তরফদার বাড়ির হলো আমার দাদির গোষ্ঠী, মানে আমার দাদা না আবার, কিন্তু মানে দাদির বোন, এদের গোষ্ঠী আমাদের সরিষাবাড়ি তরফদার গোষ্ঠীর, আমার দাদির গোষ্ঠী। তো তরফদাররা জসিম তরফদার বিচার করার সময় বলতো, ঝগড়া লাগলে, একদিন তো ঝগড়া লাগছে শিক্ষিত আর মূর্খ বইয়ের, দুই যা, শিক্ষিত আর মূর্খ। সবাই খালি মূর্খরে দোষে, কারণ কি জানেন? মূর্খ শিখের পারে, এই মাগি সেই মাগি সেন, এবারে বুঝছেন তো, বৃষ্টি বৃষ্টি ভাষায় কি সুন্দর গালি দেয়। একের গালির হবে, বুঝে নেন কি গালি দিল, ওগুলো গালি দেয়। সবাই কয় এই বউ খারাপ, মূর্খ। কিন্তু আসল ঘটনা কি জানেন? ওই শিক্ষিতটাই করে কি জানেন? শিক্ষিত বউ 7 দিনে একদিন যখন সবাই জুম্মা নামাজ পড়তে যায়, তখন শিক্ষিত বউ জানলার ভিতর দিয়ে মূর্খ বউটারে ঝাঁটা দেখায় এরকম করে 2 বার।
আরে তো গালাগালি শুরু করে, সবাই জানে কি খারাপ বুঝছে। ওই ওই মোটামুটি গুড় দিয়ে গেল, এই মহাসচিব এইভাবে গুড় দিয়ে গেল, দেখাই গেল ছাড়া। কিন্তু কামরা এখন লেগে যাব সারা পৃথিবীব্যাপী, বুঝতে পারছেন? একটু গুড় মেরে গেছে, গুড়ের পরে আসবো পিঁপড়া, পিঁপড়ার পরে আসবো ইন্দুর, ইন্দুরের পরে আসবো বান্দর, তারপর ছাগল, গরু, তারপর মানুষ মারামারি খাটাখাটি। মহাসচিব এই কামটা করে গেছে। আপনাদের যারা আপনারা সিংকুবাম ওরা জানেন কিন্তু বলবেন না, আর যারা বাঙ্গু তাদের ঘিলু তো নাই, তাদের ঘিলু মগজ থেকে ওই যে পিছন দিক দিয়ে মৌলবী সাহেবের ঢোকাই দিছে, তাই আপনারা বুঝবেন না, বুঝতে পারছেন? ওরা নিজেরা টুপি পরে থাকে, পাগড়ি পরে থাকে, ঘিলু নাই। আর আপনার মোটামুটি মগজ গিল, আপনার পাগড়ি ছাড়াই গিলু সাইজ করে ফেলাইছে। আপনি মহাসচিব কী হয়ে গেল এই জিনিসটা আপনি বুঝবেন না যদি আপনি বাঙ্গু হয়ে থাকেন, আর যদি আপনি মোটামুটি জামাত হয়ে বলতেন তাহলে তো বুঝবেনই না। যাই ওটাও গেল, বুঝতে পারছেন তো? এখন থেকে আমার যেই ভাই, যে ফরিদ ভাই তারা নিউজ পড়ার সময় আপনার জন্য দোয়া, যে ভাই দোয়া করবেন আমার জন্য, খাওয়াজ দিলে দোয়া করবেন। জি, ইয়াসিন আরাফাত ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ ইয়াসিন আরাফাত, আপনাকে ধন্যবাদ, আমাদের শেরপুরের ছেলে। হ্যাঁ, তারপরে কি আরও কি কি আছে? জি, কি হলো? নেটওয়ার্ক এলো কই? যা বলছিলাম মানে টেকনোলজিতে দুর্বল থাকলে যা হয়। সরি, যা বলছিলাম একটু দুর্বল ভাই, টেকনোলজিতে আমি দুর্বল, তাই ভুলে গেছে। ফরিদ ভাই, নাসির আর ইবনের ফরিদ ভাই, হোল ইন্টারলেস মুভির মতো বুঝতে সময় লাগে। ঠিক ঠিক ঠিক, ইন্টারেস্টেলার মুভির মতো বুঝতে সময় লাগে, আবার ওনাকে তা বুঝেও না জীবনে, রাইট। ইয়াসিন আরাফাত বাঙ্গু একটা চলে আসছে, বাতিজা ভালো আছ? ইয়াসিন আরাফাত চুয়াক এসে গেছে আমার হেফাজতি বাতিজা। বুঝতে পারছেন? সারা জীবন নিজে বলৎকার হয়েছে, আবার বড় বলৎকার বাতিজা চলে আসছে। আমার চোখে কেন তেল দেবো, সবার তো খোঁচাবই। তুমি আইসো এনে কোন কামে? তুমি মাদ্রাসায় যাওয়ার পুটকি মারা দাও গিয়া বাতিজা, এনে আইসো আমার এনে দেখতে? তোমার কাম না তো, না ভালো তোমার উস্তাদদের পাঠাও, তুমি তো না ভালো বাবা। আর আহমেদ ইজ ওয়াচিং মি, ধন্যবাদ। অনেক ভালো লাগে আপনাকে, ধন্যবাদ শেখ সোহাগ। সুমন চক্রবর্তীর দাদা ধন্যবাদ, আপনার কথাগুলো খুব ভালো লাগে ভাই। লিয়াকত আলী ধন্যবাদ। যা বলছিলাম, তাহলে এখন থেকে আমাকে মোটামুটি যখনই আমার দিল্লুবা খালা এবং আমার বিবি সাহেব যখন বলবে নামাজ পড়তে যাও, রোজা করো, আমি বলবো আমার আগে প্রধান উপদেষ্টা বানো বাংলাদেশের, তারপরে আমি মোটামুটি শুরু করে দেবো। কে ফোন দেয়? হ্যাঁ, ইদানিং প্রচুর ফোন আসে, দেখি ভাই। হ্যাঁ, অনেক ফোন আসে, ঘন ঘন ফোন আসে ভাই, বিশাল কিছু হয়ে গেছি ভাই, একেবারে মহা কিছু, মিনিটে মিনিটে ফোন। আপনি তো জানেন না ভাই, এখানে মুড অফ করে রাখছি, আবার এখানে অফ রাখছি, মানে কত যে কল আসে ভাই, মনে হয় যে মেলা কিছু হয়ে গেছি। ঠিক আছে, নিজের মনে মেলা কিছু মনে হইতেছে এখন। ভাই একটু লাইভে আসি, একটু পরে কল দিই। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, কি বলবো আর, ভুলে যাই এই যে। হ্যাঁ, ও আবার আমাদের সরিষাবাড়িতে মার্শাল্লাহ, সেই যে বলৎকারের ঘটনাটা বলছে, এটা ধামাচাপা দেওয়ার জন্য লেগে গেছে, উঠা পড়ে লাগছে, উঠা পড়ে লাগছে। জামাতে, হেফাজতে, বিএনপি নেতারা, মানে ইসলাম খত্রেমে হয়ে গেছে, সাতপা গ্রাম খত্রেমে হয়ে গেছে, মুসলমান খত্রেমে হয়ে গেছে, তারপরে মাদ্রাসার ইজ্জত খত্রেমে হয়ে গেছে, মৌলবীর ইজ্জত খত্রেমে হয়ে গেছে। গুজ্জতার ফাইটে যায়, কোনো সমস্যা নাই, তাই ধামাচাপা দেওয়ার জন্য সবাই লেগে গেছে। ওই পোলা নাকি এখন বলতেছে পোলা ড্রাগ অ্যাডিক্টেড, কালকে জানছে মৌলবী সাহেব, মৌলবী সাহেব আর আরেক উস্তাদে বলছে কালকে তারা জানছে বলে গাঁজা খায়, নেশা করে, আগে জানতো না। 2 মাস পরে গুজ্জদারের ফাটানোর পরে মৌলবীরা জানছে যে ও গাঁজা খায়, এর আগে জানতো না। মানে আবার লাগাই দিছে, গার্জেন লাগাই দিছে, সাংবাদিক লাগাই দিছে, পাবলিক লাগাই দিছে, রাজনীতিবিদদের লাগাই দিছে, যাতে ধামাচাপা দেওয়া যায়। দাও, দিতে থাকো, আমরাও আছি পিছনে, দেখি কীভাবে ধামাচাপা দাও। যাই হোক, সেটা অন্য বিষয়। তাহলে কি হলো? তাহলে আমার বক্তব্য ঠিক আছে না ভাই? দিল্লুবা খালাকে বলছি, আফা আমি যেদিন আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইতে পারবো, সেই দিন আমি টুপি মাথায় দিব, আর আপনাদের টুপি পরাবো, এবং আমি সেদিন রোজা রাখবো, আর আপনাদের রোজা রাখার উপদেশ দেব। ভালো থাকেন, জয় বাংলা।